আমিও বরং একটা লম্বা চক্কর দিয়ে আসি। এই মুহূর্তে বাসায় থাকা আর জেলবন্দি থাকা একই খাতায় পড়ে। আরদের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যায় নুভা। ততক্ষণে চলে গেছে আসান। পকেট থেকে ফোন বের করে প্রণতাকে কল দেয় ও। রিসিভ হতেই বাইকে চলে বসে নুভা বলল, জান, রেডি হও, তোমার বাড়ি আসছে। কল কেটে চাবি ঘুরিয়ে স্টার্ট দেয়। অতঃপর হাওয়ার গতিতে বাইক ছুটিয়ে মেন গেট পেরিয়ে যায় নুভা। বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে জ্বলন্ত সিগারেট ঠোঁটে চেপে ধরে রিয়াদ। পাশ হতে প্রিয়া গুরুগম্ভীর স্বরে বললেন, অলরেডি আসারকে হাতছাড়া হয়ে গেছে। আর্দশান আগ্রহী না, প্লাস হি ইজ ডেঞ্জারেস। আসানের সাথে এখন ইনুভাকেও চাই আমার। কি করবে তা না ভেবে সলিউশন বের করো রিয়াদ, হাতে সময় কম। রিয়াদ নিকোটিনের ধোঁয়া উড়িয়ে বললেন, জাফরের সাথে কথা বলতে বলছো? তোমার কি মনে হয় মানসিব কিছু জানে না? জানলেই বা কি? ইনুভার ইচ্ছার বিরুদ্ধে মানসিব কোনো সিদ্ধান্ত নেবে না, কখনো না। ওদিকে সব কিছু শিফট করা হয়ে গেছে, এখন শুধু লোক লাগবে। শুধু ইনুভা হলেই হবে? পারবে তুমি ওকে আনতে? আমাদের মেয়ে হয়, নিশ্চয়ই ভুলে যাওনি। তোমাকে বাবা মানে সে। তোমাকেও মায়ের মর্যাদা দেয় না, ইভেন আমাদেরও চাইও না বাবা মায়ের স্থান। আর কথা এগোলো না। চুপচাপ পা বাড়িয়ে ভেতরে চলে যায় প্রিয়া। রিয়া সিগারেট শেষ করে পকেট হাতিয়ে আরেকটা বের করে। পরিকল্পনা আছে, তবে কাজ আরও বেশি। তিজার সৎমায়ের বাবা বাড়ির সামনে পাশাপাশি দুটো কালো বাইক থামলো। দ্রুত নেমে পড়ল আশার নুভা প্রণতা। তিজাদের বাড়ি গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। হতাশ হয়ে ফিরে আসার পথে টং দোকানের আড়ালে একটা রোগাশোকা ছেলেকে দেখে সন্দেহ হয় প্রণতার। ওর কথা প্রকাশ করতে দেরি, আসান গিয়ে দু চারখা বসিয়ে জেনে যায় তিজাদের ঠিকানা। এরপর সোজা এখানে এসে পড়ে। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া এক লোককে থামিয়ে নুভা জিজ্ঞাসা করে, হাসিব নামের লোকটাকে চেনেন? ব্যাটার 2 বিয়া, প্রথম ঘরে একটা মেয়ে আছে। হ্যাঁ, ওই বিল্ডিংয়ের 4 তলায় হাবিবের শ্বশুর বাড়ি, মানে ওর দ্বিতীয় বউয়ের বাপের বাড়ি। লোকটাকে ধন্যবাদ জানিয়ে সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ে ওরা। গুনে গুনে 4 তলায় গিয়ে দেখে ডান পাশের ফ্ল্যাটে তালা দেওয়া। বা পাশের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো আসান। ওর দুপাশে দাঁড়ালো নুভা প্রণতা। কলিং বেল বাজার পর কারো সারা শব্দ না পেয়ে উতলা হয়ে পড়ে আসান। মনে মনে ভয় জাগে তিজাকে নিয়ে। প্রণতা ফের বেল বাজাতেই নুভা বলে, হবু বউয়ের সৎনানা শ্বশুর বাড়ি খালি হাতে এসেছিস বলে দরজা খুলছে না। আসান টেনশনে ফের বেল বাজায়। এবার গেট খুলে দেয় এক তরুণী। আসানকে সাইড কাটিয়ে মেয়েটাকে ঠেলে ভেতরে চলে যায় নুভা। সুযোগ বুঝে আসান প্রণতাও প্রবেশ করে। নুভাকে এক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে সেদিকে যায় আসান। থমকে গেল সে। ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে যন্ত্রণায়, যেন ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে হৃদয়। তিজাকে দুপাশ থেকে দুজন চেপে ধরে বসে আছে। তার মুখোমুখি আশার রুহানির বিয়েতে দেখা হওয়া সেই লোকটা, আর তাদের মাঝে হুজুর বেশে বসা কাজী। তিজার অবস্থা করুণ, দু গালে অজস্র আঙুলের ছাপ, বাহুতে কাটাছেঁটা দাগ স্পষ্ট, যেখানে রক্ত শুকিয়ে আছে। ধস্তাধস্তি জবরদস্তিতে ছিঁড়ে গেছে পরনের পোশাক, গায়ে ওড়না ঠিক নেই, এলোমেলো হয়ে আছে দীঘল কালো চুলগুলো। চক্ষু বেয়ে অনবরত জলধারা গড়িয়ে পড়ছে। এতক্ষণে গরম পরিবেশ শান্ত থেকে অশ্রুসিক্ত চোখ তুলে তিজা। সকলের দৃষ্টি অনুসরণ করে চাইতেই এক রাশ আলো এসে ভিড় করে হতাশায়। পরিশ্রান্ত দেহে বল ফিরে আসে। ঝাড়া দিয়ে দৌড় দেয় তিজা। জাপটে গিয়ে জড়িয়ে ধরে আসানকে। উন্মাদের ন্যায় কাঁদতে লাগলো মেয়েটা। কান্নার হীরক বোঝা যাচ্ছে, তবে শব্দ হচ্ছে না। এতক্ষণ কাদার ফলে গলা ভেঙে গেছে মেয়েটার। আসান পাথরের মতো দাঁড়িয়ে আছে। উপস্থিত সকলে রেগে যায়, বিশেষ করে তিজার সৎমা। তিনি তেড়ে আসতে নিলেই তিজার বাবা হাসিব তাকে আটকে দেয়। ওনার ইশারা অনুযায়ী চাইতেই মহিলার অন্তর শুকিয়ে কাট। সেই ভয়ঙ্কর ধূসর রঙা চোখ দুটো স্থির তার পানে। রাত 9টা বেজেছে। দোতলার করিডোরের এক প্রান্তে থাকা বেতের চেয়ারে বসে আড্ডা দিচ্ছে আশার, রুহানি, আর্দ্র। অপেক্ষায় নুভা আসানের ফিরে আসার। ওরা ফিরলে সবাই একসাথে রাতের খাবার খেতে বসবে। হাসি ঠাট্টার মাঝে হুট করে ভেসে এলো বাইকের হর্ন। পরক্ষণে নাজদিন চেঁচিয়ে উঠলেন, আদ্র রে, সর্বনাশ হয়ে গেছে। নভ আমাকে বেশি দিন বাঁচতে দিবে না। রুহানি ভ্রকুচকে অস্পষ্ট স্বরে শুধায়, কি হয়েছে? হাসে আশার। আর্দ্র উঠে দাঁড়িয়ে বলল,
দেখো গিয়ে কি করেছে তোমাদের আদুরে অঘটন পটিয়সী। তিনজনের সিঁড়ি বেয়ে নিচে নামতেই মুখের হাসি মিলিয়ে গেল। রুহানি বার কয়েক পলক ফেলে চোখ বড় বড় করে তাকায়। আশার বহু কষ্টে ঢোক গিলে এগিয়ে যায়। আর তো সবার দিকে নজর বোলায়। ইলিয়াস ছড়িয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। পাশেই নাজদিনকে ধরে হতবাক নজরে চেয়ে আছেন পায়েল। রিয়াজেরও একই অবস্থা। করিডোরের রেলিংয়ে সে কঠোর দৃষ্টি মেলে চেয়ে আছে রিয়াদ প্রিয়া। দরজার সামনে দাঁড়িয়ে চুইংগাম ফুলাচ্ছে নুভা। ড্রয়িং রুম জুড়ে চলছে পিনপত নীরবতা। আশান তিজার হাত ধরে বসে আছে নতজানু দুজনে। টি টেবিলে দুপা তুলে সেন্ট্রাল সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে নুভা। আর তো ঠিক পাশেই আছে। সে আগে থেকে জানতো এমন কিছু একটা হবে, তাই বলে এত জলদি হবে তা ভাবেনি। ওদের মুখোমুখি ইলিয়াস, নাজদিন। রিয়াজ অপেক্ষায় আছেন বাবা মায়ের সিদ্ধান্ত শোনার। তবে পায়েলের পুরো খেয়াল তিজার পারে। এমন মিষ্টি একটা মেয়েকে কিভাবে এত নির্মমভাবে অত্যাচার করতে পারল ওরা? তাও কিনা মেয়েটার সৎ মায়ের সঙ্গে আপন বাবাও। ঘৃণায় চোয়াল শক্ত হয়ে আছে তার। পর্যায়ক্রমে আশার রুহানিও আসন পেতে আছে। আশার চুপচাপ বসে থাকলেও রুহানি আর চোখে দেখছে নুভাকে। এত সব ঘটনার পরও মেয়েটাকে কেউ কিছু বলেনি। তবে একটা জিনিস রুহানি বুঝতে পেরেছে, নুভার মান মর্যাদা সবই তার কল্পনার বাইরে। এই মেয়ে যতটা আত্মমর্যাদাবান তার চেয়ে বেশি জেদি এবং একরোখা। এক কথায় বলে ঘাড়তারা। যা করবে বলেছে তা করবেই, এখন যত বিশাল বাধা আসুক না কেন। নিস্তব্ধতা ছেড়ে ইলিয়াস গলা ছেড়ে বললেন, যা হওয়ার হয়ে গেছে। তবে ওরহান বংশের উসুল আছে। আমরা তোমাকে ওরহান বংশের বউ হিসেবেই অনেক আগে থেকে মেনে নিয়েছি, কিন্তু তোমার পরিবারের সদস্যদের আসানকেও তাদের মেয়ে জামাই হিসেবে মানতে হবে, বুঝেছ? মৃদু মাথা নাড়ায় তিজা। হুট করে নুভা বলল, বুড়ি, তোমার বুড়ো এখন সত্যিই বুড়ো হয়ে গেছে। সে এতটুকু বোঝে না যে তার নাতনি উসুল ভেঙে বিয়ে পড়াতে দেবে না। সকলে হতবাক নয়নে তাকায়। নাজদিন ঠোঁট নাড়িয়ে অস্পষ্ট স্বরে শুধালেন, মানে? নুভা টেবিলে থেকে পা নামিয়ে হাঁটুতে কনুই ভর দিয়ে বসে মাথা পিছনে এলিয়ে ডান থেকে বামে নিতেই কটমট করে শব্দ হয়। বদ্ধ অক্ষিযুগল খুলে তাকায় নুভা। বাঁকা হেসে বলে, মানে হচ্ছে গিয়ে বিয়ের সময় সাক্ষী হিসেবে টিচার সো কল্ড ফ্যামিলির লোকেরাই ছিলেন। আর মজার বিষয় কি জানি, যেই বেটা শখ করে ওকে বিয়ে করতে আসছিল ওকে ধরে বেঁধে টিজার উকিল বাপ বানিয়েছি। ইলিয়াসের হাত থেকে ছড়ি পড়ে গেল। নাজনীন ড্যাব ড্যাব করে চেয়ে আছে নাতনির পানে। বাকিরাও বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে। আশান গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। ইতিমধ্যে তিজা কাঁপতে শুরু করেছে। না জানি এরপর নুভা কোন সত্যের খোলস ছাড়ে। একমাত্র আর্দ্র শান্ত ভঙ্গিতে বসে আছে। এসব তো হওয়ারই ছিল। বাকি কাহিনী সে নিজ থেকেই আন্দাজ করে নিয়েছে। নুভা সোফায় গা এলিয়ে দিয়ে ফের বলল, তোমরা কি ভেবেছিলে যেখানে সাক্ষী সহ কাজী বাড়িতে আছে আমি এই দুটোকে আমি অন্য কোথাও মসজিদ বা কাজী অফিসে নিয়ে বিয়ে দিব ভাবলে কি করে? দয়ার শরীর আমার, বসতে দিলে শুতে যায়। হাতের কাছে মৌচাক রেখে আমি সুন্দরবন যাব কোন দুঃখে? ওরা রাজি হয়েছে? আলমনে প্রশ্ন করে বোকা বনে গেল রুহানি। নুভা কয়েক সেকেন্ড ওর পানে তাকিয়ে হঠাৎ ছাদ কাঁপিয়ে হেসে উঠল। আর্দের আর বুঝতে বাকি রইল না সেখানে কি হয়েছে। নুভা পায়ের ওপর থেকে ট্রাউজার উপরে তুলল। সেই সাথে দেখা মিলল ফর্সা পায়ের সাথে বেঁধে রাখা কালো রিভলভারটা। আতকে উঠল রুহানি। আশার ওকে শান্ত করার জন্য দ্রুত বাহু চেপে নিজের সাথে মিশিয়ে নিল। নুভা বা হাতের তর্জনীতে ঘোরাতে লাগলো রিভলভারটা। নিয়েছিলাম তো অন্য কাজের জন্য, এখানে যে কাজে লাগবে ভাবিনি, কিন্তু এতে বুলেট লোড করতে ভুলে গিয়েছিলাম বিধায় আজ 3টা প্রাণ বেঁচে আছে। বড় আম্মু। চমকে তাকান পায়েল। রিভলভার হাতের মুঠোয় নিয়ে মুচকে এসে নুভা বলল, তিজাকে খাইয়ে দিও, বেচারি কাল রাত থেকে অভুক্ত। আর আশান্নারে পারলে 2টো থাপ্পড় দিও। শালা আর একটু ঘুমালে ওর হবু বউ অন্য কারো হয়ে যেত। উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরে নুভা। তবে বেশি দূর এগোতে পারে না। ইলিয়াস থামিয়ে দেয় ওকে। নুভা ঘাড় ফিরিয়ে তাকাতেই সে বললেন, বিয়ে তো হলো, এখন লোকজন জিজ্ঞেস করলে কি বলবো? আহা, এটাও আমি বলে দিব। হোয়াট এভার বলবে। আশানের তর সই ছিল না বিয়ে করার জন্য, তাই নুভা মসজিদে নিয়ে গিয়ে খুরমা ছিটিয়ে বিয়ে করিয়ে দিয়েছে। কিঞ্চিত থেমে নুভা ফের বলল, বা এটাও বলতে পারো যে গার্লফ্রেন্ডকে বউ রূপে দেখতে আশান হুট করে বিয়েটা করেছে।
কাউকে এখন জানাতে হলে শেষে এটাও বলো যে একটু পরেই আসান বাসর করতে যাবে। আপনারা ইচ্ছুক থাকলে এসে বাসর ঘর সাজিয়ে দরজা ধরতে পারেন। আমার নাতনি অর্থাৎ নুভা সেসবে আগ্রহী না। আই হোপ আম ক্লিয়ার। ধূপধাপ পা ফেলে ওপরে চলে যায় নুভা। এদিকে লজ্জায় লাজুকতায় নাই গুটিয়ে গেছে তিজা। ইলিয়াসের থমথমে ভাব লক্ষণ হতেই নাজদিন ভেঙচি কেটে বললেন, খুব শখ ছিল না নবকে হেনস্থা করার, এখন দেখো নিজের বাচ্চাদের সামনে লজ্জিত হলে। নব ঠিকই বলে, দিন দিন খালি বুড়োই হচ্ছ, মাথা চুল পেকে একাকার, তবুও বুদ্ধি বাড়ল না। ইলিয়াস চটে গিয়ে কিছু বলতে নিলেই নাজদিন হাত উঁচিয়ে থামিয়ে দেন তাকে। বলেন, আপনার কিচ্ছুটি বলা লাগবে না ওরহান সাহেব, আপনি খেতে বসুন। বৌমা, তুমি তিজা দাদুমণিকে খাইয়ে দাও, বাকিদের আমি দেখছি। আমিও সাহায্য করি দাদি, প্লিজ। নাজদিন মুচকে এসে হাত বাড়িয়ে দেন। রুহানিকে নিয়ে চলে যান কিচেনে, আর পায়েল নিয়ে যায় তিজাকে। এখন শুধু পুরুষ সদস্যরা ড্রয়িং রুমে। আশা শব্দ করে গলা খেকেড়ে দিয়ে বলল, কি ভাগ্য রে তোর আদ্য, ছোট ভাইয়ের বাসর ঘর সাজাতে হবে। আর্দ্র সাহেবী ভঙ্গিতে বসে ভাবসাব নিয়ে বলল, এটাকে এক প্রকার সৌভাগ্য বলে ভাইয়া, তুম নেহি সামঝোগে। আশার শব্দ করে হেসে আর্দের বলিষ্ঠ বাহু টেনে ধরে ওকে নিয়ে ওপরে চলে গেল আসানের কক্ষের উদ্দেশ্যে। আসার সময় নুভা ফুল সাথে করেই কিনে এনেছিল, সেগুলো কাজে লাগবে। রাত প্রায় গভীর। 16তলা এক বিল্ডিংয়ের সামনে ক্যাব থামলো। ভাড়া মিটিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলো কালো আলখাল্লাই পরিহিত এক ব্যক্তি। একদম ওপরের তলায় গিয়ে কলিং বেল চাপার পূর্বেই দরজা খুলে দিল এক মেয়ে। দেখতে কিছুটা বিদেশিদের মতোই, কালো চুল, গলা কাজ ছাড়ানো, চোখে বক্স ফ্রেমের চশমা, পরনে জিন্স আর লেডিস শার্ট। হাসতেই ফর্সা গালে ডান পাশে টোল পড়ল। মেয়েটা দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল, বাসাটা অনেক সুন্দর আপু, আই লাভ ইট। এখন থেকে আর আপু না, বেবি গার্ল নুভা বলবে, জাস্ট নুভা। ড্রয়িং রুমে এসে গায়ের আলখাল্লা খুলে অন্য পাশের সোফায় ছুঁড়ে ধপ করে সোফায় শুয়ে পড়ল নুভা। কিছুক্ষণ বাদে মেয়েটাকে ঠান্ডা পানি হাতে এগিয়ে আসতে দেখে নুভা বলল, আচ্ছা, তোর জন্ম তো বাংলাদেশে, তাহলে তোর ফ্যামিলির কেউ বিদেশে ছিল? নুভা গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সবটুকু পানি শেষ করলো। মেয়েটা দূরত্ব বজায় রেখে বসে অত্যন্ত মোলায়েম গলায় বলল, আমার জানা মতে আমার বাবা লন্ডনে জন্মেছিল, আর সেই সূত্রেই আমার নামটা বিদেশিদের মতো রেখেছে। নামটা রুট না রেখে রুট রাখলে ভালো হতো। তোকে বেবি গার্লের বদলে গাছের শিকড় বলে ডাকতাম। মুচকি আসলো রুথ। নুভা গ্লাসটা টেবিলে রেখে কোমরে গুজে রাখা 2 রিভলভার বের করলো। রুথের উদ্দেশ্যে বলল, সাথে বুলেট দেশনি কেন? চুপ যায় মেয়েটা। কিছু বললেই যে তাকে ধরা খেতে হবে। নুভা তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, নাকি আমার বলা উচিত? আর তো বুলেট দিতে বারণ করেছে, তাই নয় কি? আম সরি আপু, আর্দ ভাইয়া আমাকে কল করে বলেছিল আপনাকে বুলেটগুলো না দিতে। দিলে উনি স্যার ম্যাডামকে বলে দিতেন আমি ওনাদের খেয়ে পড়ে আপনার হয়ে কাজ করছি। ফোপাতে লাগলো রুথ। বিরক্তিতে নাক মুখ কুচকে নিল নুভা। এই একটা জিনিস ভীষণ জঘন্য মনে হয় ওর কাছে, কান্না। ধরতে গেলে এই আবেগের কোনো মূল্যই নেই ওর কাছে। তাই কাউকে কাঁদতে দেখলে রাগে গা রিড়ি করে। নুভা জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সংযত করে বলল, ওর কোনো ক্ষমতা নেই আমার উপর দিয়ে কাজ চালানোর। আমার মানুষ হিসেবে একমাত্র ওর অধিকার আছে আমার উপর দিয়ে কাজ করার। হাউ ওভার, এখন মিষ্টি মেয়ের মতো আমার বুলেটগুলো দে, বাড়ি ফিরতে হবে। রুথ চোখ মুছে কোনোভাবে উঠে দাঁড়ায়। বেডরুম থেকে একটা সুটকেস নিয়ে এসে নুভার সামনে রাখে। নুভা পাসওয়ার্ড দিয়ে সুটকেসটা খুলতেই সারিবদ্ধভাবে সাজানো বুলেট দেখে বাঁকা আসে। একটা তুলে রিভলভারে লোড করে নেয়। আচমকা রুথের পেট বরাবর ফায়ার করে নুভা। বুলেট গিয়ে লাগে একদম রুথের জিন্সের সাথে পরা বেল্টে। সঙ্গে সঙ্গে বেল্টটা তির্যক রশ্মি ছড়িয়ে 2 ভাগ হয়ে যায়, আর বুলেট প্রতিপক্ষ বল প্রয়োগে উল্টো দিকের দেওয়ালে ছিটকে যায়। রুথ ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে। নুভা ধীর পায়ে এগিয়ে এসে রুথের কোমরে থাকা বেল্ট খুলে দেয়। সেখানে চকচক করে 2 খণ্ড হওয়া রিভলভার বাটনে ক্লিক করতেই ভেতরে থাকা ভাঙা ক্যামেরা ভয়েস রেকর্ডারটা বেরিয়ে আসে। প্রিয়া, ওরহান নিজের লাভ ছাড়া কিছুই করে না, এমনকি গিফটও না। স্টে সেফ, আসি।
বলে গায়ে আলখাল্লা জড়িয়ে সুটকেস হাতে বেরিয়ে যায় নুভা। নির্জন অ্যাপার্টমেন্টে হতবিহল হয়ে বসে রইল রুথ। মাঝরাত পেরিয়ে গেছে, রুহানির ঘুম আসছে না কিছুতেই। নুভার হাতে রিভলভার দেখার পর ভয়ে বেচারি রাতে খেতে অবধি পারেনি। বাকিরা যে কোনো আক্কেলে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছে, তাও মাথায় ধরছে না মেয়েটার। এখনো জেগে আছো তুমি? হকচকিয়ে ওঠে রুহানি। আশারকে পিটপিট করে চেয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়ও। পরক্ষণে ধীর গলায় বলে, হ্যাঁ, ঘুম আসছে না, আপনি ঘুমান। বলে চুপ যায় মেয়েটা। আশা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে উঠে পড়ে শয্যা ছেড়ে স্থির হাত ধরে টেনে বসিয়ে বলে, রেডি হও। কেন? এখন প্রশ্ন করো না, গেলেই বুঝবে। একটা বিস্তর বাগানের সামনে এসে গাড়ি থামায় আশার। চারদিকে ফুলে ভরপুর, সাথে বড় বড় গাছও আছে। রাতের আধারে প্রকৃতির এমন দিক কখনো উপভোগ করা হয়নি রুহানির, বিধায় বেশ খুশি হয়েছে মেয়েটা। সরু রাস্তার পাশে বসে ছুঁয়ে দিচ্ছে ফুলগুলো। আশার মুচকি হেসে মেয়েটার কাণ্ড দেখে। একটা ফুল ঝরে পড়ে থাকতে দেখে সেটা তুলে রুহানি নাকের সামনে এনে প্রাণ ভরে ঘ্রাণ নেয়। এমনি মনের গহীনে চেপে থাকা সকল ভয় ডর কর্পূরের ন্যায় উবে যায়। আষাঢ়ের ডাকে উঠে দাঁড়ায় রুহানি। এক কাপ ধোয়া উঠা চা বাড়িয়ে দেয় আশার। চা খেতে খেতে সরু পথ ধরে হাঁটতে থাকে দুজনে। অনেকটা পথ মৌনতায় কাটিয়ে আশার রুহানিকে জড়িয়ে ধরে এক পাশ হতে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি জানি তোমার কাছে সব বাড়াবাড়ি মনে হয় রুখানি, কিন্তু আমার একটাই চাওয়া, নুভাকে ভুল বুঝো না। শত আদর যত্নে থেকেও মেয়েটা কষ্টে বড় হয়েছে। সে কষ্ট মানসিক চাপের রূপ ছাড়িয়ে এখন ঘৃণা, জেদে, ক্ষোভে পরিণত হয়েছে। তুমি আর কটা দিন সহ্য করো, ছোট আব্বু আম্মু চলে গেলে নুভা আবার আগের মতো হয়ে যাবে। রুহানির মুখে কিছু বলল না, গরম চায়ে চুমুক দিয়ে মাথাটা রাখলো আষাঢ়ের কাঁধে। নিবৃত্তের সম্মতি পেয়ে ওষ্ঠ প্রসারিত হলো আষাঢ়ের। রুহানিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে হাঁটতে লাগলো চাঁদের স্নিগ্ধ আলোতে উজ্জীবিত সরু পথে। আদ্য বসে আছে বারান্দায়, মাথায় হাজার চিন্তা। মাত্র কয়টা দিন পার করতে হবে, তারপর রিয়াদ প্রিয়াঙ্কা চলে যাবেন। আবার করে কবে আসবে ঠিক নেই। কিন্তু এই কয়দিনে যদি নুভার কিছু হয়ে যায় তখন কি হবে? কিভাবে পরিস্থিতি সামলাবে? নিজেকে বা কী করে সান্ত্বনা দেবে? চোখ বন্ধ করে নিল আর্দ্র। কাগজগুলো রুমে স্টাডি টেবিলের ওপর রাখা আছে, শুধু একটা সাইন। নিজেকে বিলিয়ে দিলেও তো নুভা ভালো থাকবে। হ্যাঁ, তাই করতে হবে। মনে মনে কঠোর সিদ্ধান্ত নিয়ে চোখ খুলতেই থমকায় আর্দ্র। ঠিক সম্মুখে শটান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নুভা, তার দিকে রিভলভার তাক করে। দুজনে স্থির হয়ে যায় জড়বস্তুর ন্যায়। কিছুক্ষণ পর রিভলভার নামিয়ে নেয় নুভা। এগিয়ে এসে গুটি গুটি মেরে আদ্রের কোলে বসে পড়েও আর্দ্রের দু হাত টেনে আবদ্ধ করে নেয় নিজেকে ওর বাহুডোরে। ওর বুকে পিঠ ঠেকিয়ে গুনগুন করতে শুরু করে নুভা। ফের চোখ বন্ধ করে নুভার কণ্ঠের গান শুনতে লাগলো আর্দ্র। মনোহারা ভাবনায় কার কি বা আসে যায়, একা দেখা আকাশে মেঘে স্মৃতি বায়। রং বেরঙের যন্ত্রণায় রেখে দাও সব কল্পনায়, ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে অদেখা সময়, বেলা হারায় সন্ধ্যা তারায়। আর্দ্রের গালে হাত রেখে কাছে টেনে নেয় নুভা। আকাশের দিক চেয়ে বলে, যা হওয়ার হবে, তুই এসব নিয়ে মাথা ঘামিয়ে থেমে পড়বি না। কথা দিয়েছিস আমায়, না রাখলে তোর জীবন তেজপাতা বানিয়ে ফেলবো। আর্দ্র নিঃসুপ। নুভা শরীরের ভর ছেড়ে দিয়ে বা হাতে রিভলভারটা উঁচিয়ে ধরে বলল, দেখ আর্ট, আমি শুধু তোর আর তুই অন্য কারো না। এই কথাটা মাথায় গেঁথে নে, দেখবি সব বিপদ আপদ সুরসুর করে চলে গেছে। ভালোবাসিস কেন? আর্দ্র ক্লান্ত দৃষ্টি মেলে তাকায়। নুভা ঘাড় ফিরিয়ে ওর চোখে চোখ রেখে বলল, মন আমার, আমার যাকে মন চায় তাকে ভালোবাসবো, তাতে তোর কি? আবারও চুপ করে রইল আর্দ্র। নুভা ভ্রু নাচিয়ে মুচকি এসে বলল, আল্লাহ আরও কয়েকটা মন দিলেও নিঃসন্দেহে তোকেই ভালোবাসতাম এবং আজীবন ভালোবেসে যেতাম। কিন্তু আমার যেহেতু একটা মন, আমি এটা দিয়েই তোকে ভালোবাসবো। রাত জেগে অসম্ভব স্বপ্ন দেখছিস কেন? ও তুই বুঝবি না, এতেও আলাদা এক প্রশান্তি। আর্দ্র আর কিছুই বলল না। পেছন হতে নুভাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে চোখ বন্ধ করলো। নুভা ওর চুলের মাঝে আঙুল ডুবিয়ে চেয়ে রইল আসমানের দিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বাবাকে ঘোর শত্রুর সাথে আরামসে বসে কথা বলতে দেখে অবাক হয় মানসিব। ভুল দেখেছে ভেবে ফ্রেম হতে চলে যায় ও। ফিরে এসে লিভিং রুমে ফের একই দৃশ্য দেখে এবার নিশ্চিত হয় মানসিব।
সাহেবী ভঙ্গিতে হেঁটে গিয়ে সোফায় বসে পড়ে সে। একবার বাবার পানে চেয়ে মুচকি এসে বলে, গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস ওরহান। গুড মর্নিং মানসিব। গম্ভীর মুখে জবাব দেন রিয়াদ। প্রিয়া সূক্ষ্ম নয়নে তাকিয়ে পরখ করে ছেলেটাকে। এমন নয় যে দেখেনি সে, ছবিতে দেখেছিল, বাস্তবে এই প্রথম দেখা। তবে নুভাকে সেদিন প্রায় 17 বছর বাদে দেখেছিল সেদিন। জাফর নড়ে চড়ে বসেন, গমগমে কণ্ঠে বললেন, তোমার সাথে কিছু কথা আছে মানসিব। হ্যাঁ আব্বু, নির্দ্বিধাই বলো। আমি না, ওনারা বলতে চায়। মানসি পূর্ণ দৃষ্টি মেলে যায়। কি এমন কথা বলার জন্য সকালবেলা বাড়ি এসে পড়েছে এরা? মনের ভাবনার মাঝে মুখে স্বভাবসুলভ চমৎকার হাসি ফুটিয়ে তাকায় মানসিব। ভদ্রভাবে বলে, জি বলুন, আমি শুনছি। রিয়াদ চুপ যান। লোভের বশে আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে এসেছেন। এখন আসল বিষয়টি প্রকাশ্যে এনে নিজের সম্মানহানি ঘটাতে মন চাঁদ মানছে না। শত হলেও শরীরে ওরহান বংশের রক্ত টকবক করছে। সবার আগে নিজের মান মর্যাদা। রিয়াদকে চুপ দেখে প্রিয়া দৃঢ়স্বরে বলল, ইনুভার সাথে তোমার সম্পর্কের কথা আগাতে এসেছি। জাফর তাহরিক যেন আকাশ থেকে পড়লেন। নুভাকে পছন্দ না হলেও ব্যাপারটা এমন নয় যে অপছন্দও করেন তিনি। মেয়েটা একটু বেশি জেদি, রাগী, কঠোর। এদিকে ছেলে তার সেই মেয়ের নাম নিতেই অজ্ঞান। এরা বৈবাহিক সম্পর্কে জড়ালে তাহরিকদের পুরো ব্যবসায় নির্ঘাত নিজেদের অধীনে নেবে ওরহান, যার পুরোটাই ভোগ করে প্রিয়া নিজে। রিয়াদের যে এর প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। পরিবার থেকে দূরে থাকলে সে বড় হয়েছে ওরহান বংশে, যেখানে সম্মানের স্থান শীর্ষে, সেখানে লোভ টিকিয়ে এগিয়ে যাওয়া দায়। মানসিব সৌচিয়ে তাকায় প্রিয়ার পানে। তাকে দেখে এখনও যে কেউ বলবে তরুণী সে, রূপের সাথে গুণেও পরিপূর্ণ। নয়তো 25 বছর থেকে নিজে উদ্যোগে বাবার ব্যবসায় সামলানোর কম কথা নয়, যার নাম ডাক এখন দেশ বিদেশের ঊর্ধ্বে। মানসিব স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধায়, নুভা জানে? প্রিয়ার রাগে জ্বলে ওঠেন ভেতরে। তিনি আগে থেকেই অবগত ছিলেন মানসিব নুভার জানা না জানার ব্যাপারে শুরুতে জিজ্ঞেস করবে। নুভার সিদ্ধান্তই প্রাধান্য দেবে। উষ্ণ নিঃশ্বাস ছাড়লেন প্রিয়া। তবে তার বলার পূর্বেই রিয়াদ বললেন, ইনুভাকে কিছু বলা হয়নি, প্রিয়া নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। চোখ বড় বড় করে তাকায় প্রিয়া। বরাবরই তার নজর উপেক্ষা করেন রিয়াদ। এতক্ষণে একটু হালকা লাগছে। মানসিব নত জানু। অনেকক্ষণ একই ভঙ্গিতে বসে থেকে ধাপ করে সম্মুখে টি টেবিলে ঘুষে দেয় মানসিব। ওপরে থাকা কফির কাপ, কেটলি, নাস্তা ভর্তি প্লেট কেঁপে। মাঝারি সাইজের ফুলের ভাসটা ঢুলতে ঢুলতে শব্দ করে নিচে পড়ে যায়। এমনি হাজারখানে ক্ষুদ্র টুকরো হয়ে যায় কাচের ভাসটা। জাফর ঢোক গেলেন। ছেলের রাগ সম্পর্কে ধারণা আছে তার, সহজে রাগে না বললেই চলে। কিন্তু নুভার বিরুদ্ধে একটা অক্ষর যথেষ্ট ওকে রাগানোর জন্য। রিয়াদ গোপনে নিঃশ্বাস ছাড়লেন। প্রিয়া শক্ত নজরে মানসিবের দিকে তাকায়। ছেলেটার চোখ মুখ লাল হয়ে গেছে, জোরে নিঃশ্বাস টানছে। মানসিব শটান হয়ে বসে গম্ভীর কণ্ঠে বলল, প্র্যাকটিক্যালি আপনারা আমার হবু বইয়ের মা বাবা না হলে এই প্রসঙ্গ তোলার অপরাধে দুজনকে মাটিতে পুঁতে ফেলতে দ্বিতীয়বার ভাবতাম না। আপনাদের নোংরা মস্তিষ্কে নিজেদের মেয়েকে নিয়ে এমন ঘাটিয়ে প্ল্যানিং আসলো কোথেকে আপনার জানা নেই, কোথেকে আমার জানা নেই। বাট আই আর্ন বোথ অফ ইউ। ভবিষ্যতে এই আমার নবচয়নীকে নিয়ে তার মতামত ছাড়া এমন ধরনের কোনো চিন্তা মাথায় পুষলে সেদিন এই দুদিনের পৃথিবীতে আপনাদের শেষ দিন হবে। রাগে গজগজ করে উঠে দাঁড়ায় মানসিব। সিঁড়ির দিকে পা বাড়িয়ে জাফরের উদ্দেশ্যে বলে, আমরা তাহারিকরা উসুল ভঙ্গ করি না। সো আব্বাজান, শত্রুরা ভুলে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে চা নাস্তার আড্ডা জমিয়ে তুলুন। গটগট করে নিজের কক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেয় মানসিব। রাগে শরীর কাঁপছে ওর। কর্ণে গাড়ির শব্দ আসতেই শব্দ করে জোরে নিঃশ্বাস ছাড়েও ধীর পায়ে এগিয়ে যায় কাপবার্ডের দিকে। দ্বার খুলে লুকানোর প্রান্ত থেকে একটা চাবি বের করে আনে। সেটা দিয়ে স্টাডি টেবিলে নিচের লকার খুলতেই চোখে পড়ে একটা কাচের তৈরি বক্স। বাইরে হতে স্পষ্ট দেখা যাচ্ছে ভেতরে রাখা নীল ফিতার বাঁধা একগুচ্ছ কালো চুল। মানসিব বক্স খুলে সযত্নে তুলে নিল চুলগুলো। অমনি চোখের সামনে ভেসে এলো 10 বছর আগের স্মৃতিগুলো। ফ্ল্যাশব্যাক। গোধূলির আলোমাখা আকাশপটে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাড়িতে। কিশোর মানসিব তেজ গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছে। গন্তব্য ওরহান ভিলা। এখন নুভা দেখা না পেলে আজীবনের জন্য চলে যেতে হবে।
হয়তো এটাই শেষ দেখা। অস্থির চিত্তে আরও জোরে প্যাডেল করতে লাগলো মানসিব। আজ নুভাকে না দেখে কোথাও যাবে না সে। লোহার মেন গেট পেরিয়ে দক্ষিণা বারান্দার কাছে ব্রেক কষল মানসিব। সে অবস্থায় নিজের সবটুকু গলা ছেড়ে ডাক দিল, নবচারিণী। এক ডাকে দৌড়ে বারান্দায় এলো একটা মেয়ে। দীঘল কালো চুলগুলো কোমর অবধি, নীলাভ চোখের মণি দুটো জলজল করছে। মেয়েটা হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেকে ধাতস্থ করে নিয়ে সে বলল, কি হয়েছে মানভীর? মানসিক মুগ্ধ নয়নে চেয়ে আছে ওর পানে। এইটুকু একটা মেয়ে এতটা মায়াবী কিভাবে? মেয়েটার ডাকে হুঁশ ফিরে মানসিবের। সাইকেল থেকে নেমে গলা উঁচিয়ে বলল সে, আমি চলে যাচ্ছি নুভা। কই চলে যাচ্ছ? কাল থেকে না গ্রীষ্মের ছুটি? তুমি না প্রমিস করেছিলে আমায় সাঁতার শেখাবে? আমি নিজে ইচ্ছে যাচ্ছি না নুভা। আব্বু আমাকে কানাডে পাঠিয়ে দিবে, সব কিছু রেডি। আর 1 ঘন্টার পর আমার ফ্লাইট। লুকিয়ে দেখা করতে এসেছি, আর হয়তো দেখা হবে না আমাদের। নুভা বারান্দার রেলিং ধরে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। মুখে কোনো রা নেই। মানসিব ঠোঁট চেপে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখে পানি টলমল করছে। শার্টের হাতায় চোখ মুখে ওপরে তাকায় মানসিব। নুভা ঘরে ফিরে গেছে। বুকটা ভার হয়ে আসে এই পর্যায়ে। আর একটু থাকতো মেয়েটা, কি এমন ক্ষতি হতো? আচানক কালো পোশাক পরিত কয়েকজন দেহরক্ষী দৌড়ে এলো মানসিবের কাছে। একজন বলল, সরি স্যার, কিন্তু জাফর স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে, অ্যাট এনি কস্ট। মানসিব আর কিছু বলল না, ঘুরে দাঁড়িয়ে নিজে থেকেই হাঁটা ধরলো ওদের সাথে। লোহার গেটের সামনে আসতেই পরিচিত পায়ের ধ্বনি ভেসে এলো কানে। হাতা নামিয়ে ঘুরে দাঁড়ায় মানসিব। ওই তো নুভা দৌড়ে আসছে এদিকেই। হাতের বস্তু বসে যাচ্ছে না। তবে মানসিবের দুনিয়া উল্টে গেল নুভাকে না দেখে। মেয়েটার ঢেউ খেলানো কালো চুলগুলো কাঁধের কাছে ঠেকেছে। নুভা মানসিবের কাছে এসে ওর হাতে নিজের সদ্য কাটা একগুচ্ছ চুল ধরিয়ে দিল। তারপর সেটা নীল ফিতায় বেঁধে দিয়ে বলল, আমাদের আবার দেখা হবে মানসিব। আর সেদিন থেকে আমি আবারও চুল বড় করা শুরু করব। নয়তো সব সময় আমার চুল এই কাঁধ পর্যন্তই কেটে রাখবো। কিঞ্চিত থেমে নুভা ফের বলল, আর্দ্র তো কাল ফিরবে, কিন্তু তুমি ওর কথা ভেবো না। আমি ওকে বুঝিয়ে বলবো তোমার সময় ছিল না দেখা করার, ঠিক আছে? মানসিব মুখের ভাষা হারিয়ে ফেলল। এত সুন্দর চুলগুলো মেয়েটা কেটে ফেলল। আর্দ্র কত কাঠখড় পুড়িয়ে লম্বা করেছিল চুলগুলো। অবশ্য মানসিবও কম করেনি, কিন্তু কেই বা ভেবেছিল ফলাফল শূন্যতে এসে ঠেকবে। বর্তমান আলতো হাসলো মানসিব। কাচের বক্সে চুলগুলো রেখে ফের লকারে তালা দিল। ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো রুমের এক পাশের দেওয়ালের সাথে। এই পুরো দেওয়াল জুড়ে একটা ফ্রেমে বাঁধানো ছবি। ছবিতে থাকা পোড়ার পানের চেয়ে মোলায়েম গলায় বলল, নবচারিণী মত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেব না আম্মু, হোক সেটা সঠিক বা ভুল। ওর উপর বহু আগেই ছেড়ে দিয়েছি সব। দুপুর 12টা নাগাদ বাজে। অন্ধকার কক্ষ। ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে আর্দ্র। সম্মুখে হলদেটে খামের উপর রাখা একখানা কাগজ। একটা সই করে দিলে নুভা একটা শান্তিপূর্ণ জীবন পাবে, কিন্তু সই দিলে নুভাকে দেওয়া কথা ভঙ্গ হবে। আজ 2 দিন থেকে আর্দ্র শুধু ভেবেই যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ধারের কাছে অবধি যেতে পারেনি। অনুভূতিহীন নজর বুলিয়ে বাঁ পাশে তাকায় আর্দ্র। এই ঘরটা স্মৃতিতে পরিপূর্ণ। প্রাণপ্রিয় বন্ধুকে নিয়ে কত খেলেছে এই ঘরে হিসেব নেই। আর ওদের খেলার মাঝে ঝগড়া দিতে সবসময় হাজির নুভা। আর্দ্রকে সরিয়ে নিজে বসে পড়তো মানসিবের হাতে খেলতে। ছেলেটা তো আগেই নুভার নাম জপতে থাকতো। আর নুভা কথা বললে তো মেঘ না চাইতেই বৃষ্টি তার কাছে। কেন এসব দেখে তখন খুব হিংসে হতো আর্দ্রের। মানসিবকে এক প্রকার সহ্যই হতো না। এই কারণ তখন এসবের কিছুই বুঝতে না পারলে একটা সময় আর্দ্র ধরতে পারে নুভার প্রতি তার নিষিদ্ধ অনুভূতি জেগেছে। তখন থেকে শত চেষ্টা করেছে মেয়েটাকে দূরে ঠেলে দিতে, কিন্তু কখনোই সক্ষম হয়নি। সময়ের সাথে সাথে অনুভূতিগুলো গাঢ় হয়। দৃঢ়তা বাড়তে বাড়তে আজ এখানে আর্দ্র। একদিকে রিয়াজ প্রিয়া সব কিছু ছাপিয়ে দিচ্ছে, অন্যদিকে নুভাকে হারানোর ভয়। সব মিলিয়ে জ বড়লা অবস্থা। আর্দ্র মাথা উঁচিয়ে সিলিংয়ের দিকে তাকায়, বিড়বিড় করে বলে, এই নিষ্ঠুর জগতের তিক্ত সত্যগুলোর মধ্যে একটা হলো আমার অনুভূতি। তুই আমার জীবন, তুই আমার মৃত্যু। আমিও তোকে ভালোবাসি, আর আমি এটা এভাবেই গোপন রাখবো। খোশ মেজাজে এই সেই কাজ করে যাচ্ছে রুহানি। খুশির কারণও আছে বটে। আজ ইমরুল শেখ, রেহেনুমা শেখ আর ইসমাম প্রথমবারের মতো ওরহান ভিলায় এসেছে।
তার বাবা মা ভাইয়ের আদর যত্নে চুল পরিমাণ কমতি থাকছে না ওরহান সদস্যর। এসব দেখে ক্ষণে ক্ষণে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে রুহানি।